আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষা জীবন নিয়ে আপনি কখনো না কখনো হতাশ হয়েছেন। যদি আপনি অভিভাবক কিংবা যে কোনো পেশার মানুষ হয়ে থাকেন তাহলে আপনি আপনার পেশা জীবন নিয়ে কখনো না কখনো হতাশার সম্মুখীন হয়েছেন। মোট কথায় আপনি যে কোনো শ্রেণী পেশার মানুষ হন না কেন, জীবনের কোনো না কোনো মোড়ে আপনার হতাশা নামক অনুভূতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রশ্ন হচ্ছে যে মানুষের হতাশা সৃষ্টি হয় কোত্থেকে, এগুলির কারণ কি, এখান থেকে পরিত্রাণের উপায় কি, যদি কেউ হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার মানসিক কোনো পরিবর্তন হয় কিনা, এরকম বহু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আমাদের শিক্ষা সংলাপের আজকের ১৩তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের ১৩তম পর্ব। ১৩তম পর্বের প্রতিপাদ্য বিষয় হল হতাশা ও বিষণ্ণতা। আজকে আমরা জানব কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায় এবং এর কারণগুলি। উক্ত বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরুণ হাসান স্যার। আমরা স্যারকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমরা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে অনেক জিনিস জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থাপক শিক্ষা সংলাপ অনুষ্ঠানের এবং আত্মাহারিক টিভি সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গদেরকে, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং সবাইকে সবার জন্য আন্তরিক দোয়া। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। সে সঙ্গে যদি আপনার এই কেন্দ্রিক কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেইটা আপনি মন্তব্য অপশানে শেয়ার করতে পারেন, যেন আপনার অন্য আরেকজন ভাই এইটা দেখে উপকৃত হতে পারে এবং সে যেন হতাশা থেকে বেরিয়ে এসে নিজে একটা শক্ত অবস্থানে থেকে তার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তুলতে পারে। সেজন্য শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের ১৩তম পর্বটি শুরু করি। বিষয় ছিল হতাশা এবং বিষণ্ণতা। স্যার, আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয়, বিষণ্ণতায় ভুগে। আসলেই এই হতাশার নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা, যদি আমরা এক বাক্যে বলতে চাই তাহলে এর কোনো পরিচয় আছে কিনা? অবশ্যই আছে। প্রথমে যদি আমরা শাব্দিক অর্থটা দেখি, হতাশা, হতাশার যদি আমরা শাব্দিক অর্থ বিশ্লেষণ করতে যাই তবে আমরা যদি এভাবে বলি যে আশাহত হওয়া, আর হত অর্থ মৃত্যু বা বিলুপ্ত বা লুপ্ত হওয়া, অর্থাৎ আশার মৃত্যু, যেখানে মানুষের আশা থাকে না, আর তার আশাটা হত হওয়া, অর্থাৎ আশা তার মধ্যে আর নাই, অনুপস্থিত বা বিলুপ্ত হয়েছে, এরকম আর কি, আশার মৃত্যু ঘটেছে যখন। এটা হলো শাব্দিক অর্থ হতাশা। কিন্তু এটাকে যদি আমরা সাইকোলজিক্যাল টার্মে নিয়ে যাই, হতাশা বা যেটাকে আমরা ফ্রাস্ট্রেশন বলে থাকি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হতাশা হচ্ছে মানুষের এক ধরনের কোনো স্ট্রেচের প্রতি, কোনো পীড়ন চাপমূলক পরিস্থিতির প্রতি এক ধরনের আবেগীয় প্রতিক্রিয়া বলতে পারি। এবং এভাবেও আমরা বলতে পারি মানুষ হতাশায় কখন পড়ে। হতাশায় এইভাবেও আমরা বলতে পারি যেটা হচ্ছে মানুষ যখন কোনো লক্ষ্য স্থির করে জীবনের, প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে, এই লক্ষ্য অর্জনে যখন সেই ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, অথবা তার লক্ষ্য অর্জনের পথে যদি কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে, এবং এই বাধা এমনই বাধা যেগুলো তার মানে অ্যাবিলিটি নাই যে সেগুলোকে অতিক্রম করা, বা বাধাগুলো অনতিক্রম্য, তখন ব্যক্তির মধ্যে যে ধরনের এক ধরনের মানসিক যে প্রতিক্রিয়া তৈরি হয়, যে ধরনের অনুভূতি তৈরি হয়, যে অবসাদবোধ তৈরি হয়, সেটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মে আমরা বলতে পারি এটা ফ্রাস্ট্রেশন বা হতাশা। জি, জাযাকাল্লাহু খান। তাহলে আমরা এটা এক বাক্যে বলতে পারি যে মানুষের নির্দিষ্ট যে লক্ষ্যটা আছে ওই লক্ষ্যতে পৌঁছাতে গিয়ে তার যে বাধা বিপত্তিগুলো আসে এবং সেই বাধাটা যখন তার লক্ষ্যে তাকে পৌঁছতে দেয় না, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হতাশা। তখন তার মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তনটা হয়, সেটাকে আমরা হতাশা বলতে পারি। জি, জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস দেখি স্যার এখানে, যে যখন কেউ তার লক্ষ্যটা পেল না, সাপোজ যদি কোনো শিক্ষার্থী তার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলো না, এখন সে সেই চিন্তা নিয়ে, সেটাকে নিয়ে চিন্তা করতে করতে এক সময় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আবার শুধু শিক্ষার্থী নয়, যে কোনো পেশার মানুষই কিন্তু এটাতে হতে পারে। তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারলে সে আস্তে 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 মানসিক দিক দিয়ে সে ভারসাম্য হারিয়ে ফেলে।
তাহলে আমরা কি এটা বলতে পারি যে হতাশা একটা মানসিক কোনো রোগ বা এরকম কোনো কিছু বলতে পারি কিনা? সরাসরি আসলে হতাশাকে আমরা মানসিক রোগ বলতে পারবো না সরাসরি, তবে এটা একটা হতাশা একটা মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান বা একটা অনুঘটক বা প্রভাবক বলতে পারি, যেটা মানসিক রোগ সৃষ্টির পিছনে এর কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। আচ্ছা, মানে যেমন বিষণ্ণতা, উদ্বিগ্নতা, যেটাকে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বলে থাকি, সেগুলো এই ধরনের রোগ সৃষ্টির পিছনে হতাশা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর হতাশা যখন মানুষ ভোগে, তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। তো প্রথমত সে নিজেকে এক ধরনের অসহায় বোধ অনুভব করে, সে নিজের মধ্যে সে ব্যর্থ হয়ে গেছে, তার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না, এই ধরনের একটা অনুভূতি তার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, জি। তাহলে আমরা স্যার সরাসরি যদি এটাকে মানসিক রোগ না বলি, তবে আমরা এটা বলতে পারি যে এর কারণে বহু রোগের আবির্ভাব ঘটে, বা বহু রোগের কারণ এটা হতে পারে। কারণ এর হতাশাগ্রস্ত হলে মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক দুই ধরনেরই কিন্তু পরিবর্তন আসে, এবং সেটা তার পারিবারিক এবং সমাজ জীবনেও কিন্তু প্রভাব ফেলে, এবং বিভিন্ন ধরনের যে সম্পর্ক মানুষের সাথে মানুষের ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ বা পরিবারের সদস্যদের সাথে যে রিলেশনশিপ, সেখানে কিন্তু ব্যাপক প্রভাব ফেলে। জি, তাহলে আমরা এটাকেও একটা মানসিক বা অন্যান্য রোগের বিভিন্ন কারণ আমরা বলতে পারি একটা। জি, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় জানতে পারলাম, একটা হতাশা কি, আর একটা হতাশা যে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করতে পারে এবং এই রোগটা মানুষের আরও অন্যান্য ক্ষতি করতে পারে, সেই দিকটা আমরা বুঝতে পারলাম। স্যার, এইবার যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে মানুষ যে হতাশায় পড়ে, বিভিন্ন রকম বিষণ্ণতায় পড়ে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এগুলির মেন কারণটা কী রকম হতে পারে, আপনি কীরকমভাবে দেখছেন? হতাশার আসলে একজন ব্যক্তি যখন হতাশায় ভোগে বা হতাশার সম্মুখীন হয়, এর পিছনে আসলে অনেক ধরনের কারণ থাকতে পারে। তবে আমরা মোটা দাগে যদি বলি, আমরা ব্রডলি, তাহলে আমরা উৎসগুলো বা কারণগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের কারণকে আমরা বলতে পারি যেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর বা বাহ্যিক কারণ, পরিবেশগত কারণ, যেটা বা পরিবেশ থেকে আসে, সমাজে বসবাস করতে গিয়ে সামাজিক পরিবেশ থেকে আসতে পারে, পারিবারিক পরিবেশ থেকে আসতে পারে। এ ধরনের আরেকটা হচ্ছে ব্যক্তির ইন্টারনাল, আভ্যন্তরীণ ফ্যাক্টর, অর্থাৎ ব্যক্তির নিজের কোনো ধরনের যদি অক্ষমতা থাকে, শারীরিক বা মানসিক দুর্বলতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু মানুষ হতাশায় ভুগতে পারে। এছাড়াও আরও এর পিছনে আরও যদি আমরা ছোট ছোট আরও অনেক কারণ বলতে চাই, তাহলে অনেক ধরনের কারণের মধ্যে যেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমি যেটা বলেছি হতাশার ডেফিনিশনের মধ্যে, যেটা হচ্ছে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া। এই যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য যে তার ছিল, সেটা অর্জনে যখন সে ব্যর্থ হয়, তখন কিন্তু তার মধ্যে হতাশা চলে আসে। এবং সে যদি কোনো ধরনের যদি শিক্ষার্থী হয়, যেমন আমরা শিক্ষার্থীর কথা যদি বলে থাকি, পরীক্ষায় যদি অকৃতকার্য হয় বা রেজাল্ট ভালো না হয়, পরিবারের কিন্তু একটা চাহিদা থাকে, পিতামাতার একটা প্রেশার থাকে, একাডেমিক প্রেশার থাকে, এগুলো একটা কারণ। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে আজকাল যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার হয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বুলিংয়ের শিকার হয়। এবং মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখি যে টিজিংয়ের শিকার হয়। এ ধরনের অনেক কারণ আছে, যে হতাশার পিছনে এ ধরনের অনেক কারণ আছে। এছাড়াও আরও অনেক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে। বর্তমানে দেখবেন আপনি শিক্ষার যে ব্যয়, সেটাও কিন্তু মানে সবার জন্য সংকলন করার সম্ভব হয় না। সেক্ষেত্রে আর্থিক একটা টানাপোড়েনের ক্ষেত্রেও মানুষ অনেক সময় হতাশায় ভোগে। এবং পারিবারিক অনেক সমস্যার কিন্তু হতাশার উৎস হিসেবে ধরা যায়। যেমন পারিবারিক যে সম্পর্ক আছে মানুষের সাথে, পিতামাতার সাথে, ভাই বোনদের সাথে যে সম্পর্ক, এবং দেখা যাচ্ছে যে পরিবারে কেমন হয় যে অ্যাবিউজ হয়, চাইল্ড অ্যাবিউজ হয়, তারপরে আপনার ডিভোর্স হয়, পরিবারে বিবাহ বিচ্ছেদ, এগুলো ঘটে থাকতে পারে। এই ধরনের পরিস্থিতিগুলো হতাশাকে কিন্তু প্রভাবিত করে থাকে। জি, তাহলে স্যার আমরা যদি একটা করে বিশ্লেষণ করার চেষ্টা করি, ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হতাশার যে সমস্ত কারণগুলো আছে, তার মধ্যে লক্ষ্যে না পৌঁছানো, যেটা আমরা মূল একটা কারণ বলতে পারি আমরা। এরপরে বুলিং যে বিষয়টা বললেন, সেটা সেক্ষেত্রে সোশ্যালভাবে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, বিভিন্ন রকম বুলিংয়ের কারণেও এই হতাশা হতে পারে। আবার বললেন স্যার ইফটিজিংয়ের ব্যাপার, যেটা ইফটিজিংয়ের কারণে দেখা গেল যে একজন নারী শিক্ষার্থী যখন সে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তখন সে ওই রকমভাবে কিন্তু বাইরে আর চলাফেরা করতে পারবে না। তার সেই যে একটা অবাধ বিচরণ যেটা থাকতো, সেটা কিন্তু আর করতে পারবে না। যখন ইফটিজিংয়ের সে শিকার হবে সেই সময়, তখন সে নিজেকে একটা মানসিকভাবে সে দুর্বল
ভাবে আবিষ্কার করবে, সে এবং নিজেকে হ্যাঁ, গুটিয়ে নিতে চাইবে, দেখা যাচ্ছে জি, সমাজ থেকে সে গুটিয়ে জি। নিতে চাইবে। এর সাথে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হতাশার পিছনে আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ আমরা এভাবে বলতে পারি যে মানুষের জীবনে যখন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয় বা বঞ্চিত থাকে মানুষ, যখন যেমন মৌলিক শিক্ষা, খাদ্য, অন্ন, বাসস্থান, এই ধরনের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলা থেকে যখন সে বঞ্চিত হয় বা সঠিকভাবে পূরণ করতে পারে না, তখন তার মধ্যে হতাশা কিন্তু নেমে আসতে পারে, চলে আসতে পারে। জি। এছাড়াও আছে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার কিছু শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি আমরা এভাবে বলতে পারি যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা এমন হয়েছে যে প্রতিযোগিতামূলক, মানে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা, এবং এটাতে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় দেখা যাচ্ছে ফলের উপরে, রেজাল্ট কি, জিপিএ কি, এটার উপরে। তো এইটা একটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় যখনই মানুষ একটু পিছিয়ে পড়ে তখনই কিন্তু তার মধ্যে এক ধরনের হতাশা চলে আসে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে যখন তার পাশের বন্ধুটা ভালো রেজাল্ট করে ফেললো, একে তো সে মানসিক দিক দিয়ে তার একটা হতাশা চলে আসে, একদিকে খারাপ রেজাল্ট, আর বিপরীত দিক থেকে তার পারিপার্শ্বিক, তার সামাজিক লোকজন, এমনকি তার পরিবার, তাদের যেই একটা ফিডব্যাক আসে যে তুমি এটা কেন পারলে না বা কেন হলো না, এই সমস্ত দিকগুলোও তো তার ক্ষেত্রে অনেকটাই অবশ্যই এগুলাই হচ্ছে এক ধরনের ডিমান্ড, সোশ্যাল ডিমান্ড বলতে পারি আমরা, ফ্যামিলি মানে পারিবারিক একটা চাহিদা বলতে পারি। পিতামাতাও কিন্তু অনেক সময় প্রেশার দিয়ে থাকে যে আমার সন্তান এই হবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, মানে জন্মের পর থেকে এরকম একটা গোল সেট করে বসে থাকে, কিন্তু শিক্ষার্থীর যে অ্যাবিলিটি সেগুলা কিন্তু, বা তার যে চাহিদা, তার যে পছন্দ, সেগুলোর দিকে কিন্তু নজর দেওয়া হয় না, মনোযোগ দেওয়া হয় না। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপরে স্যার আপনি বলছিলেন যে অর্থনৈতিক দিকটাও মানুষের হতাশার দিকে নিয়ে চলে যায়। যখন একজন শিক্ষার্থীকে দেখা যায় যে সে তার পড়াশোনার খরচ বিয়ার করতে পারছে না, তার পরিবার বিয়ার করতে পারছে না, তখন তো স্যার এই বিষয়টা তার হতাশা চলে আসতে পারে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। অর্থনৈতিক বঞ্চনার একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে সে অনেক অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে যেতে পারে। অনেক ধরনের যে সামাজিক যে অপরাধগুলো হয় অর্থনৈতিক কারণে, সেগুলো জড়িয়ে পারে, এবং এর পরিণাম কিন্তু পরবর্তীতে আরো ধীরে ধীরে দেখা যাচ্ছে মাদকের দিকে নিয়ে যেতে পারে তাকে। আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলো যখন সে পূরণে ব্যর্থ হয়, সে যে বঞ্চনা যখন সে অর্থনৈতিক কারণে সে সহ্য করতে আর পারে না, তখন দেখা যাচ্ছে সে নিজেকে অপরাধমূলক কার্যকলাপের দিকে নিয়ে যায়, যেমন চুরি, ছিনতাই, রাহাজানি, এই ধরনের, বা মানে ওই যে কিশোর গ্যাং, এই জাতীয় বিভিন্ন ধরনের চক্রে সে জড়িয়ে পড়ে। এবং ভবিষ্যতে এটা তাকে আবার নিয়ে যায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে মাদকাসক্তির দিকে তাকে নিয়ে চলে যেতে পারে। এটা খুবই ভয়াবহ পরিণাম। আচ্ছা, যার সূচনা হলো এই অর্থনৈতিক টানাপোড়েন দিয়ে, আস্তে আস্তে সে নিজেকে কিশোর গ্যাং আবিষ্কার করলো, এবং পরবর্তী সময়ে সে নিজেকে একজন নেশাগ্রস্ত হিসেবে পেল। তাহলে আমরা এটাকেও বলতে পারি, অর্থনৈতিক দিকটাকেও এটা একটা কারণ হতে পারে। এরপর আপনি বলছিলেন যে পারিবারিক যে বিষয়টা, আমরা কিছুদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, এরকম একজন নারী, তিনি আত্মহত্যা করেছেন। রাজশাহীর বাঘা চারঘাট থেকে তার লাইভটা এরকম প্রচারিত হচ্ছিল। তো সেখানে সে যে পরিবারে বেড়ে উঠেছে, সেই পরিবারটা তার ছোট অবস্থাতেই তার পিতামাতার বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, এবং সে পিতামাতার আদর না পাওয়া, এবং এই যে সমস্ত বিষয়গুলো তাকে সবসময় মানসিকভাবে সে নিজে টর্চার করতো। আপনি যেটা বললেন যে পারিবারিক দিকগুলোও কিন্তু তার অবশ্যই হতাশার কারণ হতে পারে, কারণ পিতামাতার যে স্নেহ, ভালোবাসা, আদর, এগুলো তো তার ব্যক্তিত্ব যে বিকাশের যে স্তরগুলা, ব্যক্তিত্ব সুষ্ঠুভাবে বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কিন্তু যখন সে এগুলো থেকে বঞ্চিত হয়, পিতামাতার স্নেহ ভালোবাসা থেকে যখন বঞ্চিত হয়, তখন এক ধরনের বঞ্চনা তার মধ্যে এবং সে তার মধ্যে এক ধরনের নেগেটিভ চিন্তা, অর্থাৎ নেতিবাচক চিন্তা তার মধ্যে তৈরি হয়। সে নিজেকে দোষ দিতে পারে, নিজেকে অপরাধী মনে করতে পারে, যে আমি নিজেই হয়তো খারাপ, এরকম মনে করতে পারে। শুধু পিতামাতা নয়, পিতামাতার পাশাপাশি যে পরিবারের যে সদস্যবৃন্দ আছে, ভাই বোনের সাথে ভাই বোনের যে রিলেশনশিপ, এটা একটা যখন সম্পর্কের যখন টানাপোড়েন চলে, এবং শুধু তাই না, পরিবারের সদস্য বাদ দিয়েও যদি আমরা সামাজিক ক্ষেত্রে আসি, তাহলে দেখি যে পেয়ার গ্রুপসের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আত্মীয়স্বজন বলি বা পাড়া প্রতিবেশী, অনেক সময় মানুষ হতাশায় কিন্তু মানে যে আমাদের পেয়ার গ্রুপ আছে শিক্ষার্থীদের,
যে মানুষের যে বন্ধু বান্ধব আছে তাদের কিন্তু মানে যে জোরপূর্বক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলপূর্বক কোনো কিছু তাদের বাধ্য হয়ে করতে হয় তাদের চাহিদা পূরণের জন্য, নিজের মনের বিরুদ্ধে কিছু সেটা করতে হয়, এটাও কিন্তু পরবর্তীতে তার জন্য তার মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার সম্পর্কগুলোও কিন্তু এটা হতাশার কারণ হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা জানতে পারলাম মানুষ হতাশাগ্রস্ত হয় কোন কোন কারণে। মানুষ বিভিন্ন রকমভাবে হতাশাগ্রস্ত হতে পারে, তার মধ্যে মোটা দাগে কয়েকটি কারণ আমরা জানলাম ইনশাল্লাহ। সেগুলো হচ্ছে লক্ষ্য পূরণে ব্যর্থ হলে, এরপরে সামাজিকভাবে বুলিংয়ের শিকার হলে, ইফতিজিংয়ের শিকার হলে, পারিবারিক কিংবা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হলে, আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হলে, মোট কথায় ওই ব্যক্তি বিভিন্ন রকমভাবে হতাশ হতে পারে। আমরা স্যারের কাছ থেকে আরও বিষয় জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হতাশার যে কারণের ক্ষেত্রে আমি আরও দুইটা বিষয় যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে মানুষের জীবনে যখন প্রিয়জন বা কোনো আপনজন যখন বিয়োগ হয়, তার কাছ থেকে হারিয়ে যায় বা কারো মৃত্যু ঘটে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু মানুষ অনেক সময় হতাশায় ভুগতে পারে। আবার দেশের অনেক সময় দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা হতে পারে, খরা হতে পারে, এক্ষেত্রেও কিন্তু মানুষ অনেক সময় এর যে প্রভাব তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে দিতে পারে। তার কারণে আমরা এখন তো দেখতে পাচ্ছি স্যার যে সিলেট অঞ্চলে যে বন্যাটা হয়ে গেল, সেখানে অনেক মানুষের তারা এখন ঘর হারা, এখন তার থাকার জায়গা নেই, তাতে মানসিক চাপ আসবেই। আবার দেখা যায় যে আমাদের এই অঞ্চলে, রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলের দিকে, এদিকে বৃষ্টি কম হচ্ছে, খরা চলছে, অনেক মানুষের ফসলগুলো জমিতে এখনো আছে, পানি প্রয়োজন, পানি পাচ্ছে না, পানের বড়গুলোতে তারা পানি পাচ্ছে না, তাদেরও তো একটা মানসিক টেনশন আসতে পারে। তাহলে স্যার আমরা এটাও বলতে পারি যে প্রাকৃতিক কারণেও মানুষের সময় এরকম হতাশা হতে পারে। আরো যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে দেশে অনেক সময় রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অস্থির অবস্থা বিরাজ করে। এক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানুষ হতাশার শিকার হতে পারে। দেশের রাজনৈতিক যে অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এটা। আচ্ছা, আরেকটা বিষয় হতাশার পিছনে কাজ করতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির একটা নেতিবাচক প্রভাব কিন্তু আছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি যে ছাত্র রাজনীতি আছে, বা এর অনেক সময় দেখা যাচ্ছে যে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে এরকম একটা দ্বান্দ্বিক পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। অনেক সময় যে হল দখল করা নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং ছাত্রছাত্রীদেরকে যে র্যাগিং যে একটা বিষয় আছে, র্যাগিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা হতাশায় ভুগতে পারে। এটা তার শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রেই কিন্তু ব্যাপক প্রভাবিত করে। হ্যাঁ, তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে এই হতাশার উপসর্গ বা হতাশার কারণগুলোকে আমরা নির্দিষ্ট কয়েকটা সংখ্যায় নির্ধারিত করতে পারি না, এর পিছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে, এবং মানুষ যে কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারে। জাযাকাল্লাহু খায়রান। আমরা তো স্যার জানলাম যে আলহামদুলিল্লাহ কোন কোন জিনিস থেকে মানুষের এইগুলো আসতে পারে। তো এখন যখন মানুষ এরকমভাবে হতাশাগ্রস্ত হয়ে যায়, আসলেই মানে এর কোনো ইতিবাচক দিক আছে কিনা? যদিও বিষয়টি নেতিবাচক, এরপরে এখানে ইতিবাচক জিনিসটা খোঁজাটা একটু টাফ, এরপরেও আসলে হতাশার কোনো ভালো কোনো দিক আছে কিনা? আচ্ছা, হতাশার ইতিবাচক দিক বলতে গেলে খুবই সামান্য, এর নেতিবাচক দিকই বেশি আসলে। তবে ইতিবাচক দিক কখন আমরা বলতে পারি, যখন মানুষ কোনো হতাশার সম্মুখীন হয়, সেটাকে সে যদি সঠিকভাবে কোপ করে নিতে পারে, সেটাকে সঠিকভাবে মোকাবেলা করে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এবং হতাশাকে কাটিয়ে উঠতে পারে, সেক্ষেত্রে তার পরবর্তীতে যে হতাশায় ভোগার যে একটা সম্ভাবনা, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেই এক্সপিরিয়েন্সটা সে সেখানে কাজে লাগাতে পারে, বা পরবর্তীতে হতাশা ভোগার সম্ভাবনা একটু কমিয়ে দেয়। এটা আমরা ইতিবাচক দিক হিসেবে বলতে পারি। মানে হলো তাকে একটা অনুপ্রেরণা, তার একটা অভিজ্ঞতা, এটা তার একটা শোককে শক্তিতে রূপান্তর করতে পারলে কেবল এটা কাজে আসে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এটা চমৎকার আলহামদুলিল্লাহ। এবং যারা এরকম ভাবে এই হতাশা থেকে উঠে আসতে পারে, তারা কিন্তু কখনো না কখনো তার লক্ষ্যে পৌঁছেই যায়। জি, এবং মানে সে যে কোনো মূল্যেই সেটা পাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় তো স্যার বললেন যে তাকে পরবর্তী সময় আর এরকম হতাশায় ওইরকম ভাবে ঘায়েল করতে পারবে না, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মারিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আজকের 13তম পর্ব। 13তম পর্বের প্রতিপাদ্য বিষয় চলছে হতাশা ও বিষণ্ণতা। যদি এই কেন্দ্রিক আপনার মনের মধ্যে কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো এক্সপিরিয়েন্স আপনার হয়ে থাকে, তাহলে কমেন্টে সবার সাথে সেটা শেয়ার করবেন, এবং এই প্রোগ্রামটি আপনার অন্য ভাইকে শেয়ার করবেন, যেন যদিও
তিনিও যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন তাহলে যেন তিনি সেখান থেকে ফিরে আসতে পারেন। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। চলুন আমরা অতিথির কাছে ফিরে যাই। স্যার, আমরা এবার যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে হতাশা যখন কোনো মানুষকে গ্রাস করে তখন এর পরিণাম তো অবশ্যই সেটা ভালো কোনো ফলাফল বয়ে আনে না। এরপর আপনি যেটা বললেন, যদি সেটাকে আবার শক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায়। এমনিতে স্বাভাবিকভাবেই যদি মানুষ হতাশাগ্রস্ত হয়, হতাশাগ্রস্তের পরবর্তী স্টেজ বা এর পরিণামটা কি হতে পারে? হতাশার পরিণাম এখানে বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক হয় এবং এটা ভয়াবহ হতে পারে। হতাশার সর্বোচ্চ পরিণাম কিন্তু আত্মহত্যা পর্যন্ত হতে পারে ব্যক্তি জীবনে। জি, ব্যক্তি আত্মহত্যা করে ফেলতে পারে যে কোনোভাবে। এছাড়াও ধীরে ধীরে সে যখন হতাশাগ্রস্ত হয় ব্যক্তি, তখন তার, বিশেষ করে যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়, যদি আমরা বিবেচনা করি, তাহলে তার যে লার্নিং যে ক্যাপাবিলিটি, এটা শেখার ক্ষমতা হারিয়ে যায়। আরেকটা প্রভাব হচ্ছে মনোযোগের ঘাটতি। হতাশাগ্রস্ত হলে মানুষের কিন্তু যে কোনো বিষয়ে, আপনি পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজ করার বিষয় হোক, মনোযোগ দিতে পারে না। এবং সৃজনশীল যে দক্ষতা মানুষের, ক্রিয়েটিভ যে থিঙ্কিং বা ক্রিয়েটিভ যে কার্যক্রমগুলো, হ্যাঁ, সেগুলোতে তার দক্ষতা কিন্তু কমে আসে। এটাও কিন্তু বিভিন্ন ধরনের গবেষণায় কিন্তু এগুলো পাওয়া গেছে যে হতাশা কারণে মানুষের যে সৃজনশীল যে ক্ষমতা, এগুলো কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়। আরও দেখা যাচ্ছে যে ব্যক্তি নিজেকে এক ধরনের নিজেকে গিল্ট যে ফিলিং, অপরাধবোধ, এই ধরনের একটা নিজেকে দায়ী করে সবকিছুতে, যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার কারণে এটা হলো, আমার কারণে সেটা হলো, এই ধরনের একটা নেতিবাচক চিন্তা তার মধ্যে চলে আসে এবং সে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করা থেকে নিজেকে দূরে রাখে। শিক্ষার ক্ষেত্রে হোক, শিক্ষক ক্লাস নিচ্ছেন, অন্য মনস্ক হয়ে বসে আছে, সে ক্লাসের যে লার্নিংটা সে কিন্তু আর নিতে পারে না, এঙ্গেজ হতে পারে না টপিক্সের সাথে। পেশাগত দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি হতাশার, মানে যদি একজন শিক্ষক হতাশাগ্রস্ত হন, তাহলে তার কিন্তু কর্মজীবনে এটা প্রভাব ফেলবে। সে তার যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যে পাঠদান যে ইয়াগুলো আছে, সেগুলোতে সে মনোযোগ দিতে পারবে না এবং যেভাবে শেখানোর দরকার সেভাবে হয়তো তাদেরকে উপস্থাপন করতে পারবে না শিক্ষার্থীদের সামনে। এবং তার বিভিন্ন যে অন্যান্য যে কার্যকলাপ আছে তার কর্মজীবনে, সেগুলোতেও সে বাধাগ্রস্ত হবে। তাহলে স্যার, আমরা এটার যদি পরিণামটা ব্যাখ্যা করি এরকমভাবে, যে ব্যক্তি যে পেশায় আছেন বা যেখানে আছেন, যদি সে হতাশাগ্রস্ত হয়ে যায় তাহলে সে তার নিজের প্রতিভাকে, নিজের কাজগুলোকে সে ওই রকমভাবে করতে পারে না। তার এটা প্রথম এগুলো এখান থেকে শুরু হয়। আস্তে 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 সে তার মধ্যে, সে যে একটা বিষয়ের কারণে হতাশ হলো, এই এতটুকু যদি বাদ দিয়ে তার আরো যে ভালো দিকগুলো আছে, সে কিন্তু সে ভালো দিকগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছে, সেটাকে বিবেচনা করছে না। সে ভাবছে আমাকে দিয়ে কোনো কিছুই হবে না বা আমাকে দিয়ে কোনোটাই সম্ভব নয়। এই যে একটা হতাশার কারণে তার আরো যে দুই একটা ভালো সাইডগুলো ছিল সেগুলো কিন্তু হারিয়ে গেল। আরেকটা বিষয় বলে রাখি, হতাশার আরেকটা পরিণাম হচ্ছে, হতাশা কিন্তু বিভিন্ন ধরনের, বলেছি আমি এর আগে, যে মানসিক রোগ কিন্তু সৃষ্টি হয়। মানে হতাশা আস্তে আস্তে তাকে বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে। বিষণ্ণতা দেখা যাচ্ছে একটা ডিপ্রেশনে সে ভুগতে পারে, একটা তার মধ্যে ডিসঅর্ডার হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমাদের সাইকোলজিক্যাল টার্মে আমরা বলি এমডিডি বলি। তো সেক্ষেত্রেও তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটিও হতে পারে, এমডিডিও হতে পারে। এবং স্যার, এটা তো আমরা অনেকেই পরীক্ষিত দেখা যায় যে গ্রামের বা শহরাঞ্চলে যেখানে হোক, যে মহিলারা বা বাড়ির যে মা, যে তিনি যদি অতিরিক্ত টেনশন করেন কোনো বিষয় নিয়ে, তাহলে দেখা যায় একসময় তার মাথা ব্যথা শুরু হয় এবং সেখান থেকে তার আরো অন্যান্য রোগের উপশম হয়। এবং এই যখন রোগগুলো হয় তখন কিন্তু তার শত টেস্ট করে কিন্তু তার রোগ ধরা যায় না। তার সমস্যা হচ্ছে ওই হতাশায়, ওই টেনশন, ওই চিন্তা, ওই জায়গাটাই। তাহলে স্যার, এই হতাশা বা এখান থেকে এটার পরিণামটা বলতে পারি যে শারীরিক অনেক রোগও এখান থেকে সৃষ্টি হতে পারে। শারীরিক অনেক প্রভাব আছে হতাশার, যেমন মাথা ব্যথা, আপনি যেটা বললেন, মাথা ব্যথার একটা কারণ, মাইগ্রেনের সমস্যা হতে পারে। হতাশা আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু কমায় দেয়। অর্থাৎ মানুষ ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে পারে হতাশার কারণে, ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে পারে। তারপরে পেটের সমস্যা হতে পারে হতাশার কারণে, পেটের সমস্যা হতে পারে, পেটের দেখা যাচ্ছে হজম প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে হতাশার কারণে আরও কি হতে পারে, ওয়েট গেইন হয়ে যেতে পারে, ওজনটা কমে যেতে পারে, আবার কমেও যেতে পারে। আবার তার ঘুমের কিন্তু ডিস্টার্ব হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার অতিরিক্ত ঘুম হয় অথবা ঘুম হয় না, ইনসোমনিয়া বা হাইপারসোমনিয়াতে সে ভুগতে পারে।
জি। এবং স্যার এটা তো আরো সমস্যা হতে পারে, দেখা যায় যে কোনো কাজে সে ওইরকম ভাবে আগ্রহ পায় না, যেটা আপনি আগে আগে যেটা বলছিলেন। এরপরে তার ক্ষুধার যে জিনিসটা, যে খাবারের প্রতি যে আগ্রহটা, সেটা তো কমে যেতে পারে। কমে যেতে পারে। জি, এরকম ভাবে তার শারীরিক আরো সমস্যা হতে আরো সমস্যা হতে পারে। স্যার যদি শারীরিক আর দুই একটা সমস্যার কথা বলতেন, যে শারীরিক আর কি সমস্যা হতে পারে? তার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার যে আমাদের যে হরমোনাল যে সিস্টেম আছে, মানে হরমোনাল যে ব্যালেন্স আছে, সেই মানে হরমোনের ভারসাম্যটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, হতাশার কারণে এটা নষ্ট হতে পারে। আর এখনকার শিক্ষার্থীদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কিন্তু রাত জেগে থাকে। হ্যাঁ, রাত দেখা যাচ্ছে 2টা-3টা পর্যন্ত তারা জেগে আছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হতে পারে ঘুমের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি সার্কেডিয়ান রিদম। আচ্ছা, তার স্লিপ সাইকেল কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ মানুষ এই ক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে যে আসলে মানুষ 2 ধরনের টাইপের হয়ে যেতে পারে। যেমন এক ধরনের ইভিনিং টাইপ, একটা হচ্ছে আপনার মর্নিং টাইপ। তো গবেষণায় কি দেখা গেছে, যারা হচ্ছে ইভিনিং টাইপ, যারা রাত্রে অ্যাক্টিভ থাকে, একদম সকাল ঘুম আসে না, ডিলে করে ঘুমায়, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডিস্ট্রেস কিন্তু দেখা যায়, যেমন এই যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে বেশি থাকে। তো ঘুমের যে এই যে সার্কেডিয়ান রিদম, এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেখান থেকে হতাশা চলে আসতে পারে। তাহলে স্যার আমরা রাত্রে ঘুমের ক্ষেত্রে, যদি আমি কথা চলে আসলো প্রসঙ্গক্রমে, রাত্রে ঘুমের ক্ষেত্রে আমরা কোন সময় ঘুমাতে পারি, আমাদের স্বাস্থ্যের জন্য কোন সময়টাই ঘুমের সবচেয়ে বেশি ভালো হয়? এটা আসলে একটা নির্দিষ্ট সময় করে নিলে ভালো হয়, যে আপনার ঘুমটা হবে শুধু একটা নির্দিষ্ট সময় আপনি ঘুমাতে যাবেন। যেমন সেটা হতে পারে, কথাই তো আছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। তো সেক্ষেত্রে দ্রুত রাত্রে ঘুমাতে যাওয়াটাই বেটার হবে, এবং একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে নেওয়া ভালো হবে। প্রতিদিন একই টাইমে ঘুমাতে যাওয়া। এবং ঘুমানোর ক্ষেত্রে, মানে খুব ভালো ঘুমের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মানে মনে রাখতে হবে, যে ঘুমের অন্তত 6 ঘন্টা আগে যাতে আমরা কোনো ধরনের পানীয়, যেমন চা, কফি, এই জাতীয় কোনো পানীয় না পান করি আর কি, অন্তত 6 ঘন্টা আগে। এবং যদি আমাদের ঘুম না আসে, অনেক চেষ্টা করলাম ঘুম হচ্ছে না, আমরা করতে পারি, 15 মিনিটের একটা ব্রেক নিতে পারি, যে 15 মিনিট আমি একটু হাঁটাহাঁটি করব, বা অন্য কাজ করব, বা একটা বই পড়বো, বা একটু রিফ্রেশমেন্ট, এটা কাজ করতে পারি। কিন্তু আমরা তো দেখা যায় যে ঘুম না আসলে হাতে ফোন নিয়ে নিই। হ্যাঁ, ফোন নিয়ে নিই। এই ফোন নিয়ে নেওয়াটা হচ্ছে আরও একটা ভয়াবহ ব্যাপার। যখন আপনার রাত্রে ঘুমানোর আগে আপনি ফোন বা যে কোনো ধরনের স্ক্রিন আপনি ব্যবহার করবেন, সে মোবাইল হতে পারে, বা টিভি স্ক্রিন হতে পারে, কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন হতে পারে, আপনি যখনই স্ক্রিন এর দিকে তাকাবেন বা ল্যাপটপ ফোন ইউজ করবেন, চোখে যখন লাইট পড়বে আপনার, তো ওটা কিন্তু আপনার ঘুমকে আরো ডিলে করায় দিবে। আচ্ছা, তো এটা কিন্তু আরেকটা বিষয়, আপনি ভালো পয়েন্ট বলেছেন আর কি এখানে, যে এটাও কিন্তু অ্যাভয়েড করা দরকার ঘুমের আগে, যাতে আমরা স্ক্রিন ব্যবহার না করি। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আরেকটা জিনিস জানলাম, যে রাত্রে দেরি করে ঘুমাতে গেলেও অনেক সময় আস্তে আস্তে হরমোনের চেঞ্জ হয়ে তার রিদমটাই চেঞ্জ হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সে আর ঘুমিয়ে আসছে না, সে তার লাইফ সাইকেল চেঞ্জ হয়ে গেছে, সে রাত্রে জেগে থাকে বা দিনের বেলায় ঘুমায়, এরকম আর কি। তো আমাদের এরকম করা উচিত। যদি কখনো রাত্রে ঘুম না আসে, তবে আমরা মনে করি যে এটাকে দিনের বেলায় ঘুমায় এটা পুষিয়ে নেবো আমি, এটা করা কিন্তু ঠিক নয়। আর দিনের বেলা যদি রাত্রে ঘুম নাও আসে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে দিনের বেলা না ঘুমানোর, তাহলে কিন্তু ওটা পরবর্তী রাত্রে এটা ঠিক অটোমেটিক্যালি এটা কি হয়ে যেতে পারে, মেগা হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, জাযাকাল্লাহু খায়রান। আমরা জানলাম এটা আলহামদুলিল্লাহ, যে মানুষের যেই হতাশার যে কারণের মধ্যে অন্যতম একটা কারণ আমরা বলতে পারি রাত জাগাতে বিষয়টা, সেটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের 13তম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো হতাশা ও বিষণ্ণতা। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ তরুণ হাসান স্যার। আমরা স্যারের কাছ থেকে অনেক বিষয় জানলাম আলহামদুলিল্লাহ, এবং ধীরে ধীরে আরও কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। চলুন আমরা পরবর্তী বিষয়গুলো দেখার চেষ্টা করি। স্যার, এবার যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের, বা যারা বাংলাদেশে এখনও পড়াশোনা করছেন কিংবা পড়াশোনার শেষ স্টেজে আছেন, তার কিছুদিন পরে সে তো বা কোনো জবে ঢুকবেন, এই লেভেলে বা এই পেশার বা এই শ্রেণীর যারা আছেন, তাদের যদি আমরা স্পেসিফিকভাবে হতাশ হওয়ার যে কারণগুলো বলি, তাহলে স্যার আপনি কোন কারণগুলো এখানে দর্শাবেন?
আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমরা বলতে পারি এই লেভেলের যে শিক্ষার্থীগুলো আছে যে জাস্ট পরীক্ষার ফল পেয়েই হয়তো সামনে তার কর্মজীবন শুরু করবে, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার প্রথমে আমরা বলতে পারি যে পরিবারের একটা চাহিদা থাকে জি তার প্রতি, এই চাহিদা যে আমার সন্তান এই হবে বা এরকম একটা চাকরি করে বা সার্ভিস করে আমাদেরকে সার্ভ করবে, এরকম একটা বিষয়, এই যে একটা চাহিদার একটা প্রেশার তার উপরে থাকে। জি আরও আমরা বলতে পারি যে সামাজিক একটা চাহিদা থাকে, যে সমাজে অবদান রাখার ক্ষেত্রে তার উপর একটা যে অনেকে বলে যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে বা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে, সে কী করেছে সমাজের জন্য, এরকম একটা প্রেশারও কিন্তু তার সমাজ থেকে তার উপরে থাকে। এটাও কিন্তু একটা কারণ যে শিক্ষার্থীদের হতাশার পিছনে। আর একটা কারণ হচ্ছে যে যেটা আমি আগে বলেছি যে শিক্ষা ব্যবস্থা এখন প্রতিযোগিতামূলক হয়ে গেছে, মানে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, মানে ফল রেজাল্টের জিপিএ অর্জনের যে একটা প্রতিযোগিতা, এটা একটা ব্যাপার। এছাড়া যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম আমাদের ক্লাসের যে ক্লাস নেওয়ার বা লার্নিং যে সিস্টেমটা, ক্লাস লেকচার যে পদ্ধতিটা, এটা শিক্ষার যে আমরা বেশিরভাগ শিক্ষা মানে এটা কিন্তু ক্লাসরুম সেটিংয়ে হয়ে থাকে, লেকচার বেসড। শিক্ষক লেকচার দেন আর শিক্ষার্থীরা সেটা শোনেন। কিন্তু অংশগ্রহণমূলক যদি শিক্ষা ব্যবস্থা হতো, যদি শিক্ষার্থীদেরকে বেশি বেশি কাজে অন্তর্ভুক্ত করা যেত, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা আনন্দদায়ক একটা শিক্ষাটা তাদের কাছে একটা আনন্দদায়ক মানে একটা অনুভূতি তৈরি করতো, আনন্দদায়ক পরিস্থিতি তাদের কাছে মনে হতো। সেটার একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে বেকারত্ব একটা যে সমস্যা আমাদের দেশে, প্রায় পত্রপত্রিকায় আমরা দেখি যে লাখ লাখ শিক্ষার্থী বেকার। তো যে এত পড়াশোনা করেই যে আমি যে কর্মজীবনে ঢুকতে পারবো সেটা কিন্তু না, তাকে কিন্তু এক যুদ্ধ শেষ করে তাকে আরেকটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। যে এটা আরো গুরুত্বপূর্ণ, এটা যে চাকরি পাওয়া, কারণ যে প্রতিযোগিতামূলক, এটা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তার জীবনে। তো এটা তাকে আবার যে এত যে মানুষ বা বেকার আছে তাদের সাথেও তো তাকে কম্পিটিশন করতে হবে, তো এটাও একটা প্রেশার, এটাও একটা স্ট্রেস তার উপরে তৈরি করে। তার মানে স্যার আমরা বলতে পারি যে যারা পড়াশোনা কেবল শেষ করলেন বা শেষ করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস চলে আসে। একটা হলো তার নিজের দায়িত্ববোধ, তাকে একটা ভালো জব ম্যানেজ করতে হবে। আর তার পরিবারের চাহিদা, যে আমার সন্তানটা এরকম লেভেলে যাবে বা তার চাকরিটা এরকম হওয়া দরকার। আরেকটা দিক হচ্ছে তার সামাজিক চাহিদা। সবকিছু মিলিয়ে সে একটা চাপের মধ্যে থাকে, এবং যখন এটা আস্তে আস্তে সে মানে হ্যান্ডেল করতে পারে না, তখন সে নিজেকে হতাশার দিকে হতাশাগ্রস্ত মনে করে। জি, এটা একটা লেভেলে গেল। যদি স্যার আবার এইবার আমরা একদম যারা শিশু বা যারা বাচ্চা বা যারা এই 5-এ পড়ে বা এই লেভেলে যারা পড়াশোনা করে, অর্থাৎ যারা এখন হাই স্কুলে ওঠেনি, তাদের লেভেলে যদি আমরা হতাশার কথা বলি, সেক্ষেত্রে স্যার কেমন করে বিশ্লেষণ করবেন? শিশুদের ক্ষেত্রে বলতে গেলে আমাদের এখন তো শিশু বলতে আমরা বুঝি যে 18 বছরের নিচে প্রায় সবাই শিশু বলা হচ্ছে, কিন্তু আসলে ক্লাস যেটা প্রাইমারি লেভেলে যদি আমরা দেখি, এদের হতাশার পিছনে আসলে ওই রকম উল্লেখযোগ্য বলতে গেলে যে পারিবারিক যে ব্যাপারটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তার পিতামাতার সাথে তার যে সম্পর্ক, ভাই বোনদের সাথে যে সম্পর্ক, শিক্ষকের সাথে যে সম্পর্ক, তার যে শ্রেণী শিক্ষার্থীরা আরও যারা আছে বন্ধু বান্ধব, এদের মধ্যে যে সম্পর্ক, এইটা যদি আনহেলদি হয়ে যায়, তখন সে হতাশায় ভুগতে পারে। এবং স্যার এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় পিতামাতা। শিশু অনেক চাহিদা থাকে, আমার বন্ধুর অমুক ইয়া আছে, আমাকে এটা দিতে হবে। অনেক ক্ষেত্রে পিতামাতা সেটা ব্যর্থ হয়, দিতে পারে না, সেক্ষেত্রে সে হতাশায় খারাপ করে বসে থাকে দেখা যায়। আবার এখানে আরেকটা জিনিস স্যার হয়ে থাকে বেশি, যেটা এই সময়টাতে পিতামাতা খুব বেশি চাপ প্রয়োগ করেন ভালো রেজাল্ট করার জন্য, যে কোনো মূল্যে তোমার রেজাল্ট ভালো করা লাগবে, যে কোনো মূল্যে। এটা কিন্তু সে যে তার যে বয়স, ওই বয়স অনুযায়ী তার যে পড়াশোনার যে লেভেলটা, সেটা সেভাবে পেরে উঠতে পারে না। অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে যায়। এবং যখন সে ভালো ফলাফল করতে পারে না, তখন কিন্তু তার পিতামাতা তার উপরে ব্লেম দেওয়া শুরু করে, ইভেন অ্যাবিউজও হয়। শিশুরা অ্যাবিউজ হয়, তাদেরকে মার পর্যন্ত দেয়, প্রহার করে আর কি, মার পর্যন্ত দেয় আর কি। ঠিক আছে স্যার, এই ক্ষেত্রে যারা পিতামাতা আছেন তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? আমি বলবো যে আসলে এটা একটা অসুস্থ প্রতিযোগিতা বলবো। আচ্ছা, তাদের চাহিদাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, তাদের বয়সগুলোকে বিবেচনায় নিয়ে আসতে হবে, যে দেখতে হবে যে তারা কোন বয়সে আছে, তাদের যে আবেগীয় যে ব্যাপারটা,
তাদের পছন্দের যে ব্যাপারটা সেগুলোকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে যথেষ্ট সুযোগ দিতে হবে, রিক্রিয়েশনের সুযোগ দিতে হবে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। জি, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখন পরীক্ষার আগ মুহূর্ত চলে আসে ওই সময় তাকে প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। কিন্তু স্যার যদি এই একই জিনিসটা তার পিতামাতা আগে থেকে ভাগ ভাগ করে দিত এবং তাকে নিয়মিত পড়াশোনা করাতো তাহলে মনে হয় এই জিনিসটা কমে আসতো। অবশ্যই পরীক্ষা যখন একদম কাছাকাছি চলে আসে তখনই কিন্তু প্রেশারটা হয়। এর কারণ কি? আসলে ওই যে নিয়মানুবর্তিতার অভাব, আসলে রেগুলারিটি, ডিসিপ্লিন, এগুলো আমরা মেনটেন করি না। মানে প্রতিদিনের পড়া যদি প্রতিদিন করে রাখা যায় তাহলে কিন্তু পরীক্ষার সময় আর যে পরীক্ষা যে ভীতি আমরা বলি এক্সাম ফোবিয়া, ওটা কিন্তু আর আসে না, শিক্ষার্থী তখন আসতো না। যাক, আমরা তার টপিকে ফিরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা প্রাইমারি লেভেলে আছে তাদের হতাশার কারণ খুব একটা বেশি না, শুধুমাত্র পারিবারিক এবং তার সামাজিক দিকটা খেয়াল রাখলে মোটামুটি তাকে সুস্থ রাখা যাবে সম্ভব। এবার যদি আমরা আরও একটু উপরে উঠি, যারা কেবল সদ্য দাখিল কিংবা মাধ্যমিক পাশ করলো, এখন দেখা যায় সেখানে তারা ভালো ফলাফল করতে না পেরে তারা হতাশ হয়ে যায়। এখন যারা ওই লেভেলে যারা হতাশ তাদের যারা আপনি কী বলবেন স্যার? তাদেরকে বলবো আসলে মানে জীবনটার যে দৃষ্টিভঙ্গি সেটাকে আরও প্রসারিত করা, মানে জীবনকে একদম সংকীর্ণ মনে না করা, মানে আমাদের সামনে যে আরও বিকল্প বিভিন্ন ধরনের রাস্তা থাকতে পারে সেটাকে আবিষ্কার করতে হবে। যে আমার একটা দিক বন্ধ হয়ে গেছে বলে আমি সব দিক বন্ধ বিষয়টা এরকম না, আসলে আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনেক বিষয় আপনার কাছ থেকে জানছি আলহামদুলিল্লাহ। স্যার যদি এবার বলতেন যে এই যে আমরা মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে, এই হতাশা থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা, আমি একদম এখান থেকে ফ্রেশ হতে চাই, এরকম কোনো ওয়ে আছে কিনা? হতাশা হলে এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আসলে এটাতে আমরা সাধারণত যে প্রক্রিয়াগুলো হয়, মানুষ একজন ব্যক্তি কোনো হতাশার সাথে যেভাবে খাপ খাওয়ায় বা কোপ করে নেয়, এটাকে আমরা সাইকোলজিতে দুইটা ওয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাডাপটিভ প্রসেস আর একটা আছে নন অ্যাডাপটিভ প্রসেস। তো অ্যাডাপটিভ প্রসেসটাই আসলে মূলত ইফেক্টিভ এখানে। যে প্রথমত যে কারণে সে হতাশ হচ্ছে, অর্থাৎ যে বাধা কারণে সে লক্ষ্য অর্জন করতে পারলো না, সেই বাধাটাকে বুঝতে পারা, সেটাকে অনুধাবন করা এবং নিজের যে দুর্বলতাগুলো আছে বা অক্ষমতাগুলো আছে সেগুলোকে আবিষ্কার করা এবং সেই অক্ষমতাগুলোকে দূর করে ওই বাধাগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় সেই দক্ষতাটাকে অর্জন করতে হবে। আচ্ছা, এটা একটা ওয়ে আছে। আর একটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় একজন শিক্ষার্থী বারবার চেষ্টা করছে, ডাক্তার হবে, ডাক্তার অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছে বা ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে আসলে এটাকে আমরা বলি বর্জন। ওই পরিস্থিতিটা বর্জন করতে হবে। বর্জন করা যেতে পারে, অর্থাৎ কোনো বিষয়ে একদম জিদ থাকা আসলে ভালো নয়। আমাদের লক্ষ্য পরিবর্তন করতে হতে পারে, অথবা অনেক সময় আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হয় অনেক কিছু এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছুকে গ্রহণ করে নিতে হয়। মাঝে মধ্যে প্ল্যানটা চেঞ্জও করতে হতে পারে। আমার লক্ষ্য ছিল এটা, আমি এটা পারলাম না, এর মানে আমার এখানে শেষ নয়, আমি অন্য প্ল্যান বি দিয়ে সেখানে যাব, আমি অন্য দিক দিয়ে আমার এক্স্যাক্টলি এটা করা যেতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ নন অ্যাডাপটিভ প্রসেসে কিন্তু হতাশার সাথে কোপ করতে চাই। এটাকে আমরা খুব একটা পজিটিভভাবে আমরা দেখবো না। যেমন মানুষ অনেক সময় হতাশ হলে বাস্তবতাকে বিকৃতি করে নিয়ে তার সাথে কোপ করতে চায়। যেমন আমরা একটা গল্প শুনেছি ছোটবেলায়, যে একটা শেয়াল আঙুর ফল খেতে চাইলো, কিন্তু সেটা খেতে সে কি হলো, ব্যর্থ হলো, মানে সে তার ক্ষমতা নাই ওটাকে, কিন্তু তখন সে একটা রেশনালাইজ করলো সে যে আঙুর ফল টক, মানে এই যে পরিস্থিতিকে বিকৃত করে নিয়ে খাপ খাওয়া, এই ধরনের, এটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি ডিফেন্স মেকানিজম প্রয়োগ করা। এটা ইগো করে থাকে আসলে। তো এইভাবে কোপ করে নেওয়া হতাশার সাথে আসলে এটা হেলদি না আসলে। কিন্তু আমাদের হতাশাকে মোকাবেলা করতে হলে আমাদেরকে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের যেই জায়গাটাতে আমরা দুর্বলতা আছে, আমার অক্ষমতা আছে, সেইগুলোকে আমরা খুঁজে বের করতে হবে, সেটা অনুধাবন করতে হবে এবং আমার যে অ্যাবিলিটি আছে সেইগুলা দিয়ে
তার সমাধান কি হতে সমাধান পারে? করা যায় সেটা পথ খুঁজে বের করতে হবে। চমৎকার স্যার। আমরা এই জিনিসটা অনেক সময় স্কিপ করে যাই, হ্যাঁ। যে আমি এই কাজটা করতে গিয়ে ব্যর্থ হলাম, বাস আমি ব্যর্থ হয়ে থেকে গেলাম, আমি দেখলাম না যে আমি কোন কারণে ব্যর্থ হলাম, আমার কোন জায়গায় ভুলটা ছিল। হ্যাঁ হ্যাঁ, যদি আমার সুযোগ থাকে তাহলে আমি ভুলটা সংশোধন করে আবার সেটা চেষ্টা করি, বারবার চেষ্টা করি। জি, এটার কারণ ভালো হতে পারে আর কি। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম, আমরা কিভাবে সেখান থেকে উত্তরণ করব জানলাম সেটা, আলহামদুলিল্লাহ। স্যার এইখানে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে যখন আমাদের কাছ থেকে কোনো বিয়োগ হয়, ধরেন আমি ভালো ফলাফল করতে পারলাম না, সেটা এক প্রকার আমার মন খারাপ হয়। আবার দেখা যায় আমার কোনো আত্মীয় স্বজন মারা গেল, সেই ক্ষেত্রে আমার মন খারাপ হয়। এই মন খারাপটা কখন হতাশায় রূপ নেয়? আমার মন খারাপ থাকবে, আমার খারাপ লাগাটা থাকবে, কিন্তু এটা কতদিন পর্যন্ত থাকতে পারে? কোন স্টেজ পার করলে এটা হতাশায় রূপ নিতে পারে? এরকম কোনো কিছু আছে কি? এটা আসলে হতাশার মানে আসলে এক্সাক্ট যে ক্রাইটেরিয়া, জি, সেটা আমরা ওইভাবে কোনো দিনক্ষণ ঠিক করতে পারি না। কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়, এখানে আমরা বিষণ্ণতার ক্ষেত্রে বলতে পারি, আমরা হতাশা তো বিষণ্ণতার একটা পূর্বের একটা অবস্থা আমরা বলতে পারি। বিষণ্ণতার ক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি উপসর্গগুলো আছে, সেগুলো যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে ব্যক্তির মধ্যে অবস্থান করে এবং তার দৈনন্দিন জীবনে যদি প্রভাব ফেলে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে, এবং তখন আমরা এটাকে হতাশা বলতে পারি। হ্যাঁ, হতাশা বলতে পারি বা বিষণ্ণতা বলতে পারি। মোট কথায় মানুষের যখন স্বাভাবিক তার জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে কোনো একটা কারণে, তখন বুঝতে হবে যে ব্যক্তিকে হতাশা ধরে ফেলেছে এবং তার খুব দ্রুত সেখান থেকে কামব্যাক করা প্রয়োজন। সেটাই। জাযাকাল্লাহু খায়রান। স্যার, এবার আমরা সর্বশেষ যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে আমি চাচ্ছি আমার কাছে হতাশা না আসুক, আমি সব সময় ডিসেন্ট থাকতে যাচ্ছি এবং যেন আমি হতাশাতে কখনো পড়তে না পড়ি সেই চেষ্টা আমি করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাকে কি পরামর্শ দেবেন? প্রথমত আমি বলতে পারি, প্রথম পরামর্শ হিসেবে সেটা হচ্ছে আপনার গোল সেটিং এবং আপনার প্রত্যাশা এবং লক্ষ্য নির্ধারণ, এর মধ্যে একটা কি থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। না, আপনার নিজের অ্যাবিলিটি এবং আপনি কোন স্টেজে যেতে চাচ্ছেন, সেই গোল যে লক্ষ্য নির্ধারণ করবেন, এটা একটা সামঞ্জস্য থাকতে হবে। খুব বেশি যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু হতাশা মানে ব্যর্থ হওয়ার সম্ভাবনায় খুব বেশি থাকবে। এজন্য নিজের অ্যাবিলিটিকে জাজ করে মানে অ্যাসেস করে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং লক্ষ্য নির্ধারণের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কাজগুলোকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়া যেতে পারে এবং সেইগুলা ছোট ছোট কাজ আস্তে আস্তে কি দেখা যাচ্ছে আমরা ছোট ছোট সাকসেস একসময় আমাকে বড় সাকসেসের দিকে নিয়ে যাবে এবং লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে। এছাড়া এর পাশাপাশি আমাদের আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে হতাশা থেকে বিরত রাখতে পারে, আমাদের মানসিক যে মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদেরকে একটু কেয়ার নিতে হবে। আমাদের প্রয়োজনে খাদ্য তালিকা চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা গেছে গবেষণায় যে ভিটামিন ডি এবং ভিটামিন বি এর কিন্তু কমতির কারণে বা ঘাটতির কারণেও কিন্তু মানুষের মধ্যে হতাশা চলে আসে। সুতরাং এখানে খাদ্য তালিকা, একটা সুষম খাদ্য তালিকা প্রণয়ন করা যেতে পারে। জীবনকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার কাজগুলোকে ভাগ করে নিয়ে একটা রুটিন তৈরি করতে হবে, দৈনন্দিন একটা রুটিন তৈরি করতে হবে এবং সেইটা আপনি চেষ্টা করবেন সেটাকে মেনটেন করার। তাহলে স্যার আমরা এখানে এটা বলতে পারি যে যখন আমি কোনো গোল সেট করব তখন সেই গোল এবং আমার মাঝে এটা সামঞ্জস্য থাকতে হবে যে আমার দ্বারা সেটা সম্ভব হবে, এর মানে পসিবিলিটি থাকতে হবে, এরকম একটা সামঞ্জস্য থাকতে হবে এবং ওইটাকে সেট করার পরে ওই বড় লক্ষ্য অর্জনের জন্য আমার দৈনিক কাজটা কি হবে সেটা আমার ভাগ করে নিতে পারি। ভাগ করে রুটিন মেনটেন করে আমাকে সেটা প্রতিনিয়ত করতে হবে, তাহলে আমার হতাশা হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। তারপরে যেটা বললাম খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে, রেগুলার এক্সারসাইজের প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে, এটা কিন্তু মনকে প্রফুল্ল রাখে। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কিন্তু অতটা গুরুত্ব দেই না, কিন্তু এক্সারসাইজ যে মানুষকে হতাশা থেকে ফিরিয়ে নিয়ে আনতে পারে এই বিষয়ে তো অনেক গবেষণায় দেখা গেছে মানুষের যে নিয়মিত যারা এক্সারসাইজ করে তাদের মন কিন্তু প্রফুল্ল থাকে, প্রশান্ত থাকে, শারীরিক দিক সুস্থ থাকে, সুস্থ থাকতে সহায়তা করে এবং শরীর এবং মানসিক যে বিষয়টা, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক যে স্বাস্থ্য আমরা বুঝি, এটা কিন্তু ওতপ্রোতভাবে এটা জড়িত, একে অপরকে প্রভাবিত করে। সুতরাং নিয়মিত এক্সারসাইজ, তারপরে বিভিন্ন অকেশনে কোথাও ঘুরতে যাওয়া, ছুটিতে অনেক সময় আমরা বাইরে কোথাও নিয়ে পরিবারের সদস্য নিয়ে ঘুরতে যেতে পারি, প্রাকৃতিক দৃশ্য
দর্শনের জন্য এটা ঘুরতে যাওয়া যেতে পারে, এটা একটা বিষয়। তারপরে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এই বিষয়গুলা, যে সামাজিক যে সম্পর্ক, বন্ধু বান্ধবদের সাথে যে সম্পর্ক, সেগুলা সবসময় আমাদেরকে কি করতে হবে, মেনটেন করতে হবে। এবং একাকিত্ব এড়ানোর চেষ্টা করা বেশিরভাগ ক্ষেত্রে, যে একা একা থাকবো, অন্যের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, এই বিষয়টা একটু কমায় নিয়ে আসতে হবে। মানে মানুষের সাথে মানুষের মিশতে হবে। এবং অনেক যখন কোনো সমস্যায় যদি চলে আসে সমস্যা, বিশ্বস্ত কারোর সাথে আমরা শেয়ার করতে পারি, যে আমার যে কথাগুলো, অভিজ্ঞতাগুলো, আমার যে খুব বিশ্বস্ত মানুষ, তার সাথে আমরা এগুলো শেয়ার করতে পারি। এক্ষেত্রে দেখা যাবে তারও কোনো ভালো পরামর্শ থাকতে পারে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। তাহলে স্যার আমরা মোট কথায় এগুলো কি বলতে পারি যে মোটামুটি হেল্প করবে হতাশা থেকে মুক্ত হওয়া। এছাড়া এর পাশাপাশি আপনি বিভিন্ন মনীষীদের জীবনী পাঠ করতে পারেন, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে। জি, এক্ষেত্রে একটা বই আমরা বলতে পারি, মাইকেল এইসার্টের একটা বই আছে, জি, 100 মনীষীর জীবনী। ওই বইটা আপনি অধ্যয়ন করতে পারবেন। এটা একটা ব্যাপার। এক্ষেত্রে স্যার একটা জিনিস হয় কি, যখন দেখা যায় যে জীবনীগুলো পড়া হয়, তখন যারা সফল হয়েছেন প্রত্যেক সফল ব্যক্তির পিছনে কিন্তু একটা করে হতাশার গল্প থাকে, যে সে কখনো না কখনো নিজেকে একদম হতাশভাবে আবিষ্কার করেছে। সে একদম ভেবেছিল যে আমাকে দিয়ে কিছু হবে না, সে নিজেকে ব্যর্থ বলে আবিষ্কার কখনো না কখনো করেছে, কিন্তু ওটাকে সে ওভারকাম করে একসময় সে সফল হয়েছে। এরকম ঘটনা আছে, এখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। জি, জাযাকাল্লাহু খাইরান। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যেন মহান প্রভু আপনাকে এর বিনিময়ে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আত্মহারিক টিভি সংশ্লিষ্ট সকলকে এবং দর্শক যারা দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং তাদের প্রতি দোয়া জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 13তম পর্ব। 13তম পর্বের প্রতিপাদ্য বিষয় ছিল হতাশা ও বিষণ্ণতা। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ তরুণ হাসান স্যার। আমরা স্যারের কাছ থেকে অনেক বিষয় জানলাম। আমরা চেষ্টা করব এগুলো মেনটেন করার, এবং নিজের হতাশাকে এবং অন্যের হতাশাকে সেখান থেকে ফিরিয়ে এনে একটা সুন্দর জীবন লিড করার জন্য আমরা মহান প্রভুর কাছে সে প্রত্যাশা করি, সে দোয়াটুকু করি। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।